আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ত্রিকোণমিতিক অনুপাতের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। এসএসসি অথবা এইচএসসি ম্যাথমেটিক্সে ত্রিকোণমিতিক অনেকের কাছে সবচেয়ে কঠিন হয়। তার পিছনের কারণটা হলো তারা বেস অর্থাৎ তাদের যে শুরুটা আছে এখানে সুন্দর কিছু করতে পারে না। এই কারণে সমস্যাটা সৃষ্টি হয়। দ্বিতীয়ত নবম দশম শ্রেণীতে যে মূল বইটা গভর্নমেন্ট কর্তৃক দেওয়া হয়েছে, আমরা এই মূল বইটা পড়ি না, বা এই মূল বইয়ে আসলে কি দেওয়া আছে সেটা যদি সুন্দর করে পড়তাম তাহলে মনে হয় আমাদের এই সমস্যাগুলো হতো না, আশা করা যায়। সো আজকে আপনাদের কাছে আমরা এমন একটা ক্লাস নিয়ে যাচ্ছি, বা এমন একটা প্লেলিস্ট আপনাদেরকে দেবো ইনশাআল্লাহ, যে প্লেলিস্টে থেকে আপনারা সবচেয়ে সর্বোচ্চ বেসিক থেকে একদম চূড়ান্ত লেভেলের ত্রিকোণমিতিক অনুপাতের ক্যালকুলেশন গুলো পাবেন ইনশাআল্লাহ খুব সহজে। আমি চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর জন্য। যে বা যারা আমাদের এখানে নতুন আছেন তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখে তারপরে সিদ্ধান্ত নেবেন পরবর্তী ভিডিও দেখবেন কি দেখবেন না। তবে খুব মনোযোগ সহকারে খাতা কলম ক্যালকুলেটর নিয়ে অবশ্যই বসে পড়বেন। অ্যাকচুয়ালি শুরুতে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের যে 1 নম্বর ক্লাস করতেছি, এসএসসি যে মূল বইটা আছে সেটা হলো 174, 75 এবং 76 পৃষ্ঠা। এই 3টা পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এই ক্লাসে। ক্লাসটা বেশি বড় হবে না, অল্প একটু ক্লাস হবে। তো এই ক্লাসের প্রথমে আমরা দেখি ত্রিকোণমিতিক অনুপাত। অ্যাকচুয়ালি স্যার ত্রিকোণমিতিক অনুপাতটা কি, ঠিক আছে? এই যে এখানে বোঝার কোনো কিছু না। এখানে তিনটা ধার অর্থাৎ তিনটা কোণ নিব, অর্থাৎ তিনটা কোণ বিশিষ্ট যে শেপটা তৈরি হয় তার নাম কি? জ্যামিতিক যে আকৃতি তৈরি হয় তার নামটা কি? ত্রিভুজ। এখন স্যার ত্রিভুজ এমন হতে পারে, ত্রিভুজ এমনও হতে পারে, ঠিক আছে? ত্রিভুজ এমন হতে পারে, কোন ত্রিভুজ ব্যবহার করব এখানে? ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ ব্যবহার করা বাধ্যতামূলক। সমকোণী ত্রিভুজতে করতে হবে, কারণ একটা কোণ স্ট্যান্ডার্ড মান জানা আছে আমাদের, নির্দিষ্ট করে মান জানা থাকে, শুধুমাত্র সেটা কি? সমকোণ। সমকোণ ছাড়া আর বাকিগুলো এভাবে কোণ তৈরি হয়, ত্রিভুজ তৈরি হয়, এরকম ত্রিভুজ তৈরি হয়, ত্রিভুজের কোণের মান ফিক্সড করে দেওয়া, এটা খুব কম থাকে। আর ত্রিকোণমিতিক অনুপাতের ত্রিভুজে পরিমাপটা কেন সমকোণ ব্যবহার করা হয়? কারণ সমকোণেরই শুধুমাত্র ত্রিভুজ মানে সূত্র ব্যবহার করা হয়েছে, বাকি কোন ত্রিভুজের সূত্র ব্যবহার করা হয়নি, উপপাদ্য ব্যবহার করা হয়েছে। তা সমকোণের ত্রিভুজের সূত্রটা কি? সমকোণের ত্রিভুজের সূত্র আমরা কি জানি? অতি স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখন সূক্ষ্ম কথা, ত্রিকোণমিতিক অনুপাতে কেন সমকোণী ত্রিভুজ ব্যবহার করলাম? কারণ সমকোণী ত্রিভুজের সূত্র জানা আছে, আর অন্য কোনো ত্রিভুজের সূত্র আমাদের জানা নেই। স্বীকার্য অথবা উপপাদ্য জানা থাকে। ক্লিয়ার? আচ্ছা, এখন সমকোণী ত্রিভুজের বলছে অতি স্কোয়ার ইকুয়াল টু লম্ব প্লাস ভূমি স্কোয়ার। এই যে যে সূত্র দেওয়া আছে, এই সূত্র অ্যাকচুয়ালি সমকোণী ত্রিভুজটা কেমন হবে সেটা আমরা দেখে নিব। দেখেন, এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের একটা কোণ সমকোণ হবে, ঠিক আছে? এখন বিষয়টা হলো কোনটা অতি, কোনটা লম্ব, আর কোনটা ভূমি কিভাবে বুঝবো? আচ্ছা, এটা বোঝার জন্য এখানে দেখেন এটা সমকোণ, এই চিহ্নের নাম কি? সমকোণ। এই সমকোণের বিপরীতে যে থাকবে সে হবে অতি। কি হবে স্যার? অতিভুজ। আমি সংক্ষেপে লিখছি অতিভুজ। খেয়াল করেন, সমকোণের বিপরীতে যে থাকবে সে হবে অতিভুজ। সমকোণ, এটা হলো সমকোণ চিহ্ন। এই সমকোণের বিপরীত যে থাকবে সে হবে অতিভুজ। এখন দেখেন দুইটা কোণ অবশিষ্ট থাকে, এর মধ্যে যে কোনো একটা যদি কোণ ধরেন, এটা যদি আপনি কোণ ধরেন, ধরেন আমি এটা কোণ ধরলাম, ঠিক আছে? স্যার কেন ধরবো? আমি যে এটাও তো ধরতে পারতাম। হ্যাঁ, আপনি ইচ্ছা যে কোনো দুইটা কোণের মধ্যে যে কোনো একটা কোণ আপনি নির্ধারণ করে ধরতে পারেন, ঠিক আছে? তা আমি এই কোণটাকে ধরলাম। এখন দেখেন, এই কোণের নাম আমি কি কি দিতে পারবো? এই কোণের নামে থিটা দিতে পারবো। কি কি দিতে পারবো সেটা দেখে নিচ্ছে। এক দেখেন, আমি কি দিতে পারবো? থিটা দিতে পারবো। থিটা দিতে পারবো, এই কোণের নাম থিটা লিখতে পারবো। আলফা লিখতে পারবো, আলফা, আলফা। আর কি দিতে পারবো? বিটা দিতে পারবো, বিটা, বিটা দিয়ে আমি প্রকাশ করতে পারবো। তারপরে কি করতে পারবো? ধরো গামা দিতে পারবো, গামা। এরপরে এইরকম করে
গোল্লা চিহ্ন দিয়ে এরকম করে টান দিব, কি লিখবো, এটার নাম কি, ফাই। ফাই। এরপরে এই ডাব্লুর মতন একটা চিহ্ন আছে, এটার নাম হলো ও মে ঘা, ওমেগা। ওমেগা। আচ্ছা, এই যে চিহ্নগুলো দেখেন, এই চিহ্ন হলো থিটা, এটা হলো আলফা, এটা হলো বিটা, এটা হলো গামা, এটা হলো ফাই, আর এটা হলো ওমেগা। এই চিহ্নগুলো নিয়ে নবম দশম শ্রেণীর যে বইটা আছে, এই বইয়ের 175 নাম্বার পৃষ্ঠাতে ছকের ভিতর দেওয়া আছে। তো এইগুলো আমরা কোন হিসেবে ব্যবহার করতে পারবো, কি হিসেবে ব্যবহার করব, কোন হিসেবে। কি হিসেবে স্যার, কোন হিসেবে। আচ্ছা, এখন দেখেন আমি এটি কোন হিসেবে থিটা ব্যবহার করছি, কি ব্যবহার করছি, থিটা ব্যবহার করছে। আচ্ছা, এখন এই থিটা, এই যে থিটা কোণের বিপরীত যে বাহুটা থাকবে, বিপরীত বাহু এইটা, থিটা কোণের বিপরীত যে বাহু থাকবে এটার নাম হবে লম্ব। এটার নাম কি হবে, লম্ব। এটার নাম হবে লম্ব। থিটা কোণের বিপরীতে যেটা থাকবে সেটা হবে লম্ব। আর থিটা কোণের, এই যে থিটা কোণের সাথে যে বাহুটা থাকবে সেটার নাম হলো ভূমি। ঠিক আছে, সেটার নাম কি হবে, ভূমি। সেটার নাম কি হবে, ভূমি। এখন দেখেন অতিভুজের আরেকটা নাম হলো বৃহত্তম বাহু। অতিভুজের আরেকটা নাম কি স্যার, বৃহত্তম বাহু। অতিভুজের আরেকটা নাম বৃহত্তম বাহু। আর লম্বের আরেকটা নাম হলো বিপরীত বাহু। বিপরীত বাহু, যে কোনো একটা আপনি মনে রাখলেই হবে। ঠিক আছে, একটা কি অতিভুজ মনে রাখতে পারেন, বৃহত্তম বাহু মনে রাখতে পারেন, এবং লম্ব মনে রাখতে পারেন, অথবা বিপরীত বাহু মনে রাখতে পারেন। এবার ভূমি, ভূমির আরেকটা নাম হলো সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু, ঠিক আছে, সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। ঠিক আছে, ভূমি আরেকটা নাম সন্নিহিত বাহু, অতির আরেকটা নাম হলো বৃহত্তম বাহু, লম্বর আরেকটা নাম হলো কি, বিপরীত বাহু। আচ্ছা, এইগুলো আমরা ইয়ে করতে পারবো। আপনি কি বুঝতে পারছেন যে সমকোণের বিপরীতে যে বাহু থাকে তার নাম হলো বৃহত্তম বাহু অথবা অতিভুজ। এবার হলো কোণের, থিটা কোণের, অর্থাৎ যে কোনো কোণের বিপরীতে যেটা থাকে সেটা লম্ব অথবা কি, বিপরীত বাহু। এবার কোণের সাথে যে বাহু থাকে সেটা হলো ভূমি বা সন্নিহিত বাহু। এখন কোণ হিসেবে কাদের ব্যবহার করতে পারেন, এই গুণ ব্যবহার করতে পারেন। এছাড়া যদি আপনি এই গুণ ব্যবহার না করেন, না করে যদি আপনি শুধু এই যে অপারেটর ব্যবহার করছেন, এই যে এখানে দেখেন কিছু, সরি অপারেটর বলতেছি, কিছু চলক ব্যবহার করছেন, এই চলকগুলো দেখেন, এইগুলোর পরিচয় এ বি সি, এটা একটা ত্রিভুজের নাম। আচ্ছা, এখন যদি কোনো কোণই ব্যবহার যদি না করেন, কোনো কোণই ব্যবহার যদি, অর্থাৎ কোণের কোনো প্রতীক যদি ব্যবহার না করেন, তাহলে এই কোণটাকে আপনি যখন ধরবেন তখন এটা কি হয়ে যাবে, সি কোণ হয়ে যাবে। বুঝতে পারছি? আচ্ছা, ওকে, আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন এই যে বলুন সমকোণের বিপরীতে, সমকোণের ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে, সমকোণের ত্রিভুজের কোণের বিপরীত বাহুকে বিপরীত বাহু অথবা লম্ব বলে, সমকোণের ত্রিভুজের কোণ সংলগ্ন যে বাহুটা থাকে সেটাকে ভূমি বলে। এই হলো আমার অতিভুজ, লম্ব এবং ভূমির সংজ্ঞা। আমরা বুঝতে পারলাম যে ত্রিভুজটা কি রকম হয়ে থাকে। এখন এটা এইভাবেই থাক। এরপরে একটা এই পাশে একটা ত্রিভুজ দেখাচ্ছি, খেয়াল করেন এই ত্রিভুজটা, এটা একটা সমকোণী ত্রিভুজ। এটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এই হলো সমকোণ। সমকোণী ত্রিভুজের এই পাশে এখন কি লেখছে, তার থিটা লাগাইছে। থিটাটা কোন পাশে, এই পাশে। স্যার আমরা কি জানি, এখন আমরা এই ত্রিভুজের পরিচয় দিব। দেখেন খেয়াল করেন, এটা কি, সমকোণ। সমকোণের বিপরীতে কি থাকে একটু বলেন তো, অতিভুজ। আপনি যেখানেই থাকেন না কেন অবশ্যই ক্লাসের সাথে আপনি আপনার প্রতি উত্তরটা দেবেন। আচ্ছা, এটা কি হলো, অতিভুজ। সমকোণের বিপরীত কি থাকে, অতিভুজ থাকে। আরেকটা কি জানি, কোণের বিপরীত। কোণের বিপরীত কি থাকে, লম্ব। তাহলে এই যে কোণ, এই কোণের বিপরীত কে, এ হলো লম্ব। এখন আপনার মনে হতে পারে স্যার লম্ব তো সেটা খাড়া হয়ে থাকে, ঠিক আছে স্যার, এটা যদি ঘুরে দেন তাহলে এটা কি খাড়া হয়ে যাচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, এখানে যেহেতু আমরা ত্রিকোণমিতিক অনুপাত করতেছি, ত্রিকোণমিতিক অনুপাতটা হলো কোন সাপেক্ষে, কি সাপেক্ষে, কোন সাপেক্ষে। এখন কোন কোথায় আছে, এখানে আছে, কোণের বিপরীত যে থাকে সে লম্ব। তাহলে কোণের বিপরীত আমি দেখতেছি এ, এখন ভূমির সাথে শুয়ে আছে না খাড়া হয়ে আছে সেটা দেখার বিষয় নাই আমার। আমার বিষয়টা হলো কোণের বিপরীত হলে সেটা কি হবে, লম্ব হবে। ক্লিয়ার? আচ্ছা, এর কোণের বিপরীত ছিল এজন্য লম্ব। এবার দেখেন এখানে কোণ, এই কোণের সাথে যে বাহুটা আছে খেয়াল করেন, কোণের সাথে, কোণের সাথে, এই যে কোণের সাথে যে বাহুটা আছে এই বাহুর নাম কি হবে, ভূমি। ঠিক আছে, এখন বিষয়টা হলো যে আমাদের যদি বলা হয় কোনটা অতি, কোনটা অতি, আমরা কোনটা অতি বলবো, এসিটা হলো অতি। আমাদের যদি বলা হয় কোনটা ভূমি, তাহলে কোনটা ভূমি বলবো, এ বিটা হলো
ভূমি। আমাকে যদি বলা হয় কোনটা লম্ব বলবো, বিসি হলো লম্ব। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। বুঝতে পারছেন এটা? বুঝতে পারছেন? যদি বুঝতে পেরে থাকেন তাহলে দেখেন 1 নম্বরে একটা উদাহরণ দেওয়া আছে। খেয়াল করেন, 1 নাম্বার একটা উদাহরণ দেওয়া আছে। বলছে যে হলো থিটা কোণের জন্য অতিভুজ, সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু চিহ্নিত করো। ঠিক আছে? থিটা কোণের জন্য কি করতে বলছে? অতিভুজ এবং বিপরীত বাহু বা সন্নিহিত বাহু এগুলো চিহ্নিত করতে বলছে। ধরেন এটা একটা ত্রিভুজ। ঠিক আছে? আচ্ছা, এবার ত্রিভুজটা এরকম করে দেয়নি, ত্রিভুজের মডেলটা একটু চেঞ্জ করে দিছে। এরকমই ত্রিভুজ হবে তার কোনো কথা না, এবার ত্রিভুজটা এমন করে দিছে, দিয়ে এখানে সমকোণ চিহ্ন দিছে। কি কোণ চিহ্ন দিছে স্যার? সমকোণ চিহ্ন দিছে। এখন দেখেন আপনি কি জানেন? আচ্ছা, সমকোণ চিহ্ন এখানে দিছে আর এখানে দিছে হলো থিটা, বা কোণ চিহ্ন কোনো কিছুই দেয়নি, এর ভিতর কিছু দেয়নি, কোণ চিহ্ন দিছে। এটা দিছে হলো পি, এটা দিছে হলো কিউ, আর এটা দিছে হলো আর। স্যার, আপনি কোনটাকে অতি বলবেন, কোনটাকে লম্ব বলবেন, আর কোনটাকে ভূমি বলবেন? সো এখানে খেয়াল করেন, আমি সমকোণ কোথায় আছে? এটা সমকোণ। আচ্ছা, এটা সমকোণ। এই সমকোণের বিপরীত যে থাকবে সে কি হবে? অতি হবে। অতিভুজ, অতি বলতে অতিভুজ সংক্ষেপে বলা হচ্ছে। আচ্ছা, এখন দেখেন এরপরে কোনটা লম্ব আর কোনটা ভূমি কিভাবে বের করবেন? লম্ব বের করার উপায় হলো কোণের বিপরীত। কিসের বিপরীত? কোণের বিপরীত। কোণের বিপরীত যে থাকে সে হলো লম্ব। কোণের বিপরীত যে থাকে সে হলো লম্ব। আচ্ছা দেখেন, এটা হলো অতিভুজ, এটা হলো লম্ব, আর বাকি যেটা থাকলো অর্থাৎ কোণের সাথে যেটা থাকবে, এটা কোণের সাথে যেটা থাকে সেটা হলো ভূমি। এখন যদি আমাকে বলে সন্নিহিত বাহু, তাহলে আমি তো জানি ভূমি মানে হচ্ছে সন্নিহিত বাহু এটা, অর্থাৎ পি আর। যদি বলে বিপরীত বাহু, আমরা কি জানি লম্ব মানে বিপরীত বাহু, এটা হলো পি কিউ। আমাকে যদি বলে অতি অর্থাৎ বৃহত্তম বাহু, যদি আমাকে বৃহত্তম বাহু, অতিভুজের কথা যদি না বলে বৃহত্তম বাহুর কথা বলে, তাহলে বলতে পারবো না। ওকে, আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। তো 1 নম্বর উদাহরণে এদের কোণের, থিটা কোণের, অর্থাৎ এটার নাম কি থিটা, যেহেতু থিটা কোণের কথা বলছে তাহলে কোণের পরিচয়টা হবে কি? থিটা হবে। ঠিক আছে? এই হলো 1 নাম্বারটা, বুঝতে পারছেন? 1 নম্বর উদাহরণ। এরপরে দেখেন 2 নম্বর উদাহরণ। 2 নম্বর উদাহরণ দেন। 1 নম্বর উদাহরণে যা আছে সেটা আপনি করতে পারবেন ইনশাআল্লাহ, আশা করা যায়। এবার 2 নম্বর উদাহরণ বলছে আলফা এবং বিটা কোণের জন্য অতিভুজ, সন্নিহিত বাহু ও বিপরীত বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। কিসে কিসে? আলফা এবং বিটা কোণের জন্য। আলফা এবং বিটা কোণের জন্য। এখন দেখেন, খেয়াল করেন, আমরা এখানে একটা ত্রিভুজ দেখাবো। এবার ত্রিভুজটা এভাবে দেখাইছি, ইচ্ছা যেভাবে ওরা ত্রিভুজ দিক না কেন। ঠিক আছে? এটা হলো কি? সমকোণ। এটা বলছে ওরা বিটা, আর এটা তোমাকে আলফা দিল। ঠিক আছে? আচ্ছা, এবার এখানে কিছু মান দিছে, দেখো মান দে দেখি, কিছু মান ধরো দিছে। আচ্ছা, আমাদের বইতে কিছু মান দেওয়া আছে নাকি একটু খেয়াল করে দেখে নিই। হ্যাঁ, বইতে কিছু মান দেওয়া আছে। দেখো, অতির মানটা দেওয়া আছে হলো যে 25। এরপরে আহ অতি, তারপরে এটার মান দেওয়া আছে 24, আর এটার মান দিচ্ছে হলো 7। আচ্ছা, অর্থাৎ 7। এখন খেয়াল করেন স্যার, এই যে আলফা এবং বিটা কোণে দিতে বলছে। আচ্ছা, এখন যদি আমি আলফা কোণের সাপেক্ষে ক্যালকুলেশন করি, কার সাপেক্ষে? আলফার সাপেক্ষে। যদি আলফা কোণের ক্ষেত্রে আলফা এর জন্য লিখি, আলফা এর জন্য কি কি পাবো? ঠিক আছে? আলফা। এখন দেখেন একটা জিনিস খেয়াল করেন, এটা কি সমকোণ না? সমকোণের বিপরীত কে থাকে? অতিভুজ। আচ্ছা, আচ্ছা, এটা আলফা কোণের, এটা বিটা কোণের নেই, বিটা এর জন্য। খেয়াল করেন, সমকোণের বিপরীত কি থাকে? অতিভুজ। ঠিক আছে? তাহলে অতিভুজটা কখনো চেঞ্জ হয় না, যা আছে তুমি আলফা কোণে দাও, তারপর হলো বিটা কোণে দাও, বা যে কোণে দেন না কেন, সমকোণ কখনো চেঞ্জ হবে না। তাহলে আমাদের অতিটা কি হচ্ছে বলেন তো স্যার? এখানে অতি কত হচ্ছে? এখানে অতি 25 আসছে, তাই না? এখানেও কি অতিটা কত আসছে? 25। এখানেও অতি 25, এখানেও অতি 25, অতিতে কোনো পরিবর্তন আসবে না। আমাকে আলফা কোণের জন্য, আমার কোন কোনটা? এটা আলফা। এই আলফা কোণের জন্য লম্ব কোনটা হবে, বা শূন্য, সরি,
বিপরীত বাহু কোনটা হবে? বিপরীত বাহু আলফার বিপরীত কেনা 24, তাহলে বিপরীত অর্থাৎ লম্ব, বিপরীত অর্থাৎ লম্ব, লম্বটা কি হচ্ছে স্যার? 24 আসছে, ঠিক আছে না? তাহলে দেখেন আলফা কোণের বিপরীত থাকে লম্ব, এই আলফা কোণের সাথে যে আছে সে কি হবে? ভূমি। আলফা কোণের সাথে কি আছে? ভূমি। ভূমির মান কত হবে? 7 হবে। এই হলো ভূমি ইকুয়াল টু 7। আশা করি বুঝতে পারছেন। দেন আমরা যাবো হলো বিটার জন্য। এখন বিটা কোনটা কোনটা বলো তো? বিটা, এই হলো বিটা। এখন দেখুন এই বিটার বিপরীতে যে থাকে সে হলো লম্ব। তাহলে বিটা কোণ, এটা এই কোণের বিপরীত কি আছে? 7। তার লম্বটা কি হচ্ছে? 7 হচ্ছে। এ হলো লম্ব ইকুয়াল টু 7। আচ্ছা, এখন দেখেন আমাদের যেহেতু বিটা কোণের বের করতে হচ্ছে, এটা বিটা কোণ, বিটা, এই বিটা কোণের বিপরীত হলো লম্ব, লম্ব কত হয়ে গেল? 7 হয়ে গেল। আচ্ছা, এই বিটা কোণের সাথে যে বাহুটা আছে সেটা হলো ভূমি, তাহলে ভূমি কত হয়ে যাবে? 24। আশা করি বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। তাহলে আলফা এবং বিটা কোণ যেটাই হোক না কেন, কোণ হলে দেখেন যদি এটা আলফা হয়, আলফা সাপেক্ষে, সরি এটা বিটা, বিটা সাপেক্ষে এইটা, আর যে আলফা, এটা আলফা সাপেক্ষে এইটা, বুঝতে পারছেন? অর্থাৎ কোণের বিপরীত লম্ব হবে, এটাই এক কথা, কোণের বিপরীত লম্ব আর কোণ সংলগ্ন বাহু ভূমি। তাহলে তথ্যটা কি? দেখেন সমকোণের বিপরীতে যেটা হবে, খেয়াল করেন এদিক খেয়াল করেন, সমকোণের বিপরীত যে হবে সে হলো অতিভুজ, আর কোণের বিপরীত যে হবে সে হলো লম্ব, ঠিক আছে? আর কোণের সাথে যে থাকবে সে হলো ভূমি। আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার? এখন দেখেন আমাদের আজকের কথা ছিল হলো মূল বইয়ের 174, 75, 76 পৃষ্ঠা আলোচনা করব। তো মূল বইয়ের, আপনাদের মূল বইয়ের 175 এবং সরি 174, 75 এবং 76 পৃষ্ঠে এই আলোচনায় ছিল। এখন দেখেন আপনাদের মূল বইয়েতে একটা কাজ দেওয়া আছে, খেয়াল করেন আপনাদের মূল বইয়েতে দেখবেন তো হলো 176 পৃষ্ঠে, 176 পৃষ্ঠে এই বক্সের একটা কাজ দেওয়া আছে, ঠিক আছে? এটা বক্সের কাজ দেখতে পাচ্ছেন, এই কাজটা আপনি বাসায় এইচডব্লিউ করবেন ইনশাআল্লাহ, বুঝতে পারছেন? এখন বিষয়টা হলো কি স্যার, এরকম ক্লাস, এই যে এইরকম মূল বইয়ের যে এইটুকু আলোচনা, আমরা অনেক স্যারের কাজ করছি এইটুকু আলোচনা করে নাই, ঠিক আছে? অথবা এইটুকু আলোচনা করছে কিন্তু মূল বইয়ের যে কাজগুলো দেওয়া আছে সেই কাজগুলো আমাকে দেয় নাই। আপনি যদি মূল বই থাকে এই কাজগুলো করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার শর্ট কোশ্চেন এবং এমসিকিউ খুব ইজি হবে, কারণ আপনার মূল বইকে অ্যানালাইসিস করেই আপনার যদি সৃজনশীল তৈরি করা হচ্ছে, শর্ট কোশ্চেন তৈরি করা হচ্ছে, এমসিকিউ তৈরি করা হচ্ছে। মূল বইটা না করার কারণে আপনি সেখানে যায় বিভিন্ন কারণে হোঁচট খাচ্ছেন, পারতেছেন না। এটার পেছনের দায়ী হলো আপনি বেসিকটা যখন গঠন করছেন তখন এই যে আপনার যে সব মানে সবচেয়ে স্পেশালিক ভাবে যে মূল বই সরকার কর্তৃক ভাবে দেওয়া হয়েছে, এখানে যে বিভিন্ন তথ্য আছে সেই তথ্যগুলো আপনি মিস করছেন, বুঝতে পারছেন? সো আপনি যেখানেই যান না কেন, যে কোনো বড় ভাই বা স্যারের সাথে আলোচনা করেন না কেন, যে আমি সবচেয়ে ভালো রেজাল্ট করতে চাই, সেই ক্ষেত্রে বলবে বেসিক গঠন করো, মূল বই বেশি বেশি করে বলো, ঠিক আছে? আর মূল বই পড়লেই আপনার বা আমার বেসিক সবচেয়ে স্ট্রং হবে। সো আমরা মূল বই পড়বো, মূল বই পড়ে মূল বইয়ের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমরা ভালোভাবে ভালোভাবে নিজেদের ভিতরে সুন্দরভাবে গঠন করব, তাহলে আলহামদুলিল্লাহ আশা করা যায় আপনি পরীক্ষার হলতে আর ঠেকবেন না ইনশাআল্লাহ। ভালো একটা প্রিপারেশন নিয়ে যায়, ভালো একটা প্রিপারেশন নিয়ে যায়, ভালো পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করতে পারবেন ইনশাআল্লাহ।